যে 18 কোটি জনগণ প্রত্যেকে একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে সংগ্রাম করব। আমাদের পূর্ব প্রজন্ম তাদের রক্তের বিনিময়ে দেশটাকে স্বাধীন করেছে, এবার আমাদের কর্তব্য আবার আমরা আমাদের দেশটাকে স্বাধীন করব। আমরা মনে রাখবো এই দেশটা আমার, আমাদের দেশটা আমাদের গর্ব, দেশটা আমাদের অধিকার, প্রত্যেকের অধিকার। মনে রাখতে হবে, বাঁচলে মাথা উঁচু করে বাঁচবো, তবু অন্যায়ের সাথে আপোষ করবো না, হোক তাতে মৃত্যু। সে তার বাবাকে যুক্তি দিয়ে এটা বুঝাইছে, তার বাবা যেন রাগ না হয়, একদিন তো মরতেই হবে, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। মানে মৃত্যুটাও অধিক শ্রেষ্ঠ। ঘরে বসে যে ওর ভিতরে যে গিল্ট ফিল হচ্ছিল যে আমি এই আন্দোলনে শরীক হইলাম না, আমি দেশের জন্য কিছু করতে পারলাম না, আমি আমার ভাইদের জন্য কিছু করতে পারলাম না, শেষে লাস্ট লাইন আমাদের দুইজনের জন্য, আমার আর ওর বাবার জন্য, যে আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হইও। ভুলের জন্য ক্ষমা চাই আহনাস। এখানে ম্যাম আরো একটা কথা লিখেছে, এই আন্দোলন একটি রক্তক্ষয়ী আন্দোলনে পরিণত করেছে সরকার। একটি জীবনের মূল্য কোটি কোটি টাকার চেয়েও অনেক ঊর্ধ্বে। সরকার কি পারবে একটি জীবনকেও ফিরিয়ে দিতে? এখানে অনেক কথা লিখে গেছে, 5টা পৃষ্ঠা। তো এখানে নুরুল হক নূরকে যে জিম্মি করে বন্দি করে রাখা হয়েছে এর কথা লিখছে, আবু সাইদ, মুগ্ধ, এদের মৃত্যুটা মর্মান্তিক এটা লিখছে, হসপিটালে মানুষ ট্রিটমেন্ট পাচ্ছে না, গুলি এমন ভাবে মার করছে যে মাথার এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, এরকম পুলিশ নিজেদের অপশক্তি ব্যবহার করে হত্যা করে, এই সব তার তার চেয়ে এই কথাটা নিজের খাতায় উল্লেখ করছে যে তার চেয়ে বেশি কষ্টের হচ্ছে এই দায়টা সরকার নেবে না। এই কথাটাও ও লিখে গেছে, এই দায়টা নিবে না, উল্টা সরকার দোষারোপ করতেছে কোন এক তৃতীয় পক্ষ, জামাত, শিবির, বিএনপি, তারা নাকি এসব করছে, এসব নাশকতামূলক কার্যকলাপ হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, এগুলা সরকার দাবি করে। এই কথাগুলো তার খাতায় সে উল্লেখ করে গেছে। এই মধ্যযুগীয় কায়দায় রিমান্ডের নামে বর্বর নির্যাতন, তারপর আপনার নুরুল হক নূরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে তাকে রিমান্ডে অসহনীয় অত্যাচার, তারপর এছাড়াও ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের মতের বিরুদ্ধে তাদের ডিবি অফিসে নিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে এই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ানো হয়, ডিবি অফিসে ডিবি হেফাজতের অধীনে রাখার নাম করে আটকে রাখা হয়। সব লিখে গেছে। এই জিনিসগুলো ওকে খুব কষ্ট দিচ্ছিল, এই জিনিসগুলাই ছিল আন্দোলনে শরিক হওয়ার কারণ। মানে এগুলো তার মধ্যে অনেক কাজ করতেছিল, ওর মানে এত অল্প বয়সে এত চিন্তা ভাবনা, এবং সেটা সে নোট করেও আবার লিখে গেছে। মানে অসাধারণ একটা মানে ও তো সায়েন্সের স্টুডেন্ট, ও কথা একটু কম বলতো, মানে বিশেষ কিছু না হলে সে শেয়ার করতো না। আর এই আন্দোলনে যাওয়ার বিষয়টা আমরা মা ছেলে খুব উদ্বিগ্ন ছিলাম যাওয়ার জন্য, কারণ দেশের যে পরিস্থিতিটা ছিল তখন আমরা সবাই মানে খুব কষ্ট পাচ্ছিলাম বিষয়টা দেখে। তো আপনার এজন্য ওর বাবা ও যখন যেতে চাইতো ওর বাবার অনুমতি ছিল না, যার কারণে ও বিষয়গুলো আমাদের সাথে হয়তো ডিসকাস করতে পারতো না বা চাইতো না, ওর বাবা কষ্ট পাবে বা রাগ হবে, এজন্য হয়তো বা লেখা মানে খাতায় লিখে ওর মনের ভাবটা প্রকাশ করে গেছে। আমরা ওর মৃত্যুর অনেক পরে পাই। তাহলে তো একটা মানে কি বলবো, একটা ডায়মন্ড ছিল। সে দেশকে নিয়ে, এই বয়সে দেশকে নিয়ে এত চিন্তা করতো, দেশ মানে ওর মতো একটা ছেলেকে হারিয়েছে, যে এই অল্প বয়সে সে এত কিছু মনের ভাব শুধু নিজে নিজে চিন্তা করে নাই, সেগুলো সে লিখে রেখে গেছে, যে তার সে মনে মনে কি ছিল, সে স্বাধীনতার বিষয়ে ডিটারমাইন্ড ছিল। এটা হচ্ছে তার বাসার খাতা লেখায় আপনার শেষের অংশটুকু আমি একটু পড়ি। ও লিখে গেছে যে 18 কোটি জনগণ প্রত্যেকে একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে সংগ্রাম করব। আমাদের পূর্ব প্রজন্ম তাদের রক্তের বিনিময়ে দেশটাকে স্বাধীন করেছে, এবার আমাদের কর্তব্য আবার আমরা আমাদের দেশটাকে স্বাধীন করব। আমরা মনে রাখবো এই দেশটা আমার, আমাদের দেশটা আমাদের গর্ব, দেশটা আমাদের অধিকার, প্রত্যেকের অধিকার। মনে রাখতে হবে, বাঁচলে মাথা উঁচু করে বাঁচবো, তবু অন্যায়ের সাথে আপোষ করবো না, হোক তাতে মৃত্যু। এটা ওর খাতায় আলাদা করে লিখে গেছে।
যে যাই হোক ওর স্বাধীনতা লাগবেই, সেটা যে কোনো ভাবেই হোক, যদি সেজন্য মৃত্যু হয় সে সেটাকে বরণ করেও সে স্বাধীনতাটাকে বেশি প্রাধান্য দিচ্ছে, দেশের মানুষকে সুরক্ষিত রাখতে চায়, মুক্ত করার জন্য দেশের মানুষ, এবং নিজের জীবন দিতেও প্রস্তুত ছিল, সেই জীবন দিয়েও গেছে সে। একদম 100% প্রস্তুত ছিল ম্যাম, কারণ ও সকালবেলা নিজে সুন্দর করে গোসল করে গেছে। তার ঘরে, আমার ঘরের যে চাবি, আমাদের ওর বাবার কাছে একটা, আমার কাছে একটা, ওর কাছে একটা, তার ঘরের চাবিটা সে রেখে গেছে। কারণ বারবার আমি বলতাম সবসময় যে বাবা চাবিটা হারাইস না, তো ও চিন্তা করছে আমি যদি ফিরে না আসি চাবিটা কিভাবে আসবে, এই জন্য সে চাবিটা পর্যন্ত রেখে গেছে। সে মানে ফুললি মেন্টাল সেটআপ নিয়ে গেছে, হইলে স্বাধীনতা আর নইলে যা হয় হবে, সেটার জন্য প্রস্তুতি নিয়ে গেছে, প্রস্তুতি নিয়ে গেছে। শেষ চিঠিতে কি লিখে গেছে? শেষ চিঠিতে ম্যাম দেশের মানুষের কথাই লিখে গেছে পুরা। এর মধ্যে 2টা লাইন ছিল ওর বাবাকে নিয়ে, আর শেষে একটা কথা ছিল, সেটা হচ্ছে সে তার জীবনের প্রতিটা ভুলের জন্য ক্ষমা চেয়েছে আমাদের কাছে। ছিল সে লিখে গেছে যে মা আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আটকে রাখতে পারলাম না। ওর বাবাকে বলছে যে তোমার কথা অমান্য করে বের হলাম, স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। দেখেন, সবচেয়ে আমার বেশি যেটা স্পর্শকাতর বিষয় সেটা হচ্ছে যে ভাই গুলা, মানে আমার দেশের মানুষগুলা প্রত্যেকে তার ভাই, যে ভাইগুলাকে কখনো কাছ থেকে সে দেখে নাই, সে বিশেষ করে সমন্বয়ক যারা ছিলেন, এদের কথা আমরা মা ছেলে খুব চিন্তা করতাম যে এরা যে এইভাবে, যেমন রিফাত রশিদ লাইভে এসে লাস্টে যখন আন্দোলনে ডাক দিলেন তখন বারবার বলছিলেন যে আমি মরে যাইতেও পারি, মানে তার ভিতরে যে একটা তার শরীর কাঁপছিল, ওই দৃশ্যগুলা দেখে আমরা ভাবতাম যে আজকে যদি এদের এই ডিমান্ড গুলা পূরণ না হয়, সরকার পতন না হয়, তাহলে তো এরা নিরাপদ না, সুরক্ষিত না। এই যে এই মানুষগুলাকে তো আমরা কখনো কাছ থেকে দেখি নাই, আমার দেশের প্রত্যেকটা মানুষকে তো আমি চিনি না, কিন্তু এই যে দেশে যারা আন্দোলনে শরিক হয়েছে তারা প্রত্যেকেই তার ভাই। সেখানে এই লাস্ট চিঠিতে সে লিখে গেছে যে আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে। কতখানি দেশপ্রেম, দেশের মানুষের প্রতি ভালোবাসা, স্বাধীনতার প্রতি অ্যাট্রাকশন থাকলে সেটা করে, অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। তারপরে এটাও আমরা যাইতে, মানে ওর বাবার অনুমতি ছিল না, আমরা যাইতে পারতেছিলাম না, এই জন্য সে যুক্তি দেখাইছে যে একটা প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, লেংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? আল্লাহ তো আমারে সুস্থ রাখছে, ভালো রাখছে, আমি কেন বসে থাকবো? সে তার বাবাকে যুক্তি দিয়ে এটা বুঝাইছে, তার বাবা যেন রাগ না হয়, একদিন তো মরতেই হবে, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। মানে মৃত্যুটাও অধিক শ্রেষ্ঠ। ঘরে বসে যে ওর ভিতরে যে গিল্ট ফিল হচ্ছিল যে আমি এই আন্দোলনে শরীক হইলাম না, আমি দেশের জন্য কিছু করতে পারলাম না, আমি আমার ভাইদের জন্য কিছু করতে পারলাম না, না কথা বলতে দাও, সেই যে কষ্টটা, বলছে যে বীরের মতো গুলি খেয়ে মৃত্যু অধিক শ্রেষ্ঠ। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন যেটা আমার সন্তান চিঠিতে লিখে গেছে, আমি সারা দেশের মানুষের জন্য উৎসর্গ করতে চাই, সেটা হচ্ছে যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি সবসময় দোয়া করতাম যে আল্লাহ আমার সন্তানগুলা যেন মানুষ হয়। আমার সন্তান মানুষ হয়েছে ম্যাম, আমার সন্তান মানুষ হয়েছে, সে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়ে এসছে। শেষে লাস্ট লাইন আমাদের দুইজনের জন্য, আমার আর ওর বাবার জন্য, যে আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হইও। জীবন ভুলের জন্য ক্ষমা চাই আহনাস।
কি কি যে বলবো, মানে একটা বাচ্চা ছেলে দেশকে কতটা ভালোবাসে এবং নিজের জীবন দিয়ে সে এটা প্রমাণ করে গেছে, সে লিখে গেছে। তার মানে সে আমি জীবন দেওয়ার জন্য বের হয়ে গেছে। ওর মৃত্যুর বিষয়টা আমি এভাবে পাবলিশ করতাম না, কিন্তু তার চিঠি, তার লেখা, এগুলা যখন আমি দেখলাম তখন মনে হলো যে আমার ছেলে যে দেশটার এত ভালোবেসে গেছে, অন্তত দেশের মানুষের দোয়াটা পাক, এই জন্য দেশের মানুষ পর্যন্ত ওকে পৌঁছানোর একটা প্রয়াস, যে মানুষ জানুক, ওর থেকে অনুপ্রাণিত হোক যে দেশকে কিভাবে ভালোবাসতে হয়। কতটুকুই বা দেখছে জীবনের ম্যাম, কতটুকুই বা বুঝে, কিন্তু 16 বছর বয়সের একটা ছেলের এত আবেগ দেশের জন্য, মানে এত আবেগ, দেশপ্রেম, আমরা আসলে কল্পনা করতে পারতেছি না যে ওর ভিতরে কি কাজ করেছে। যে নিজেই বুঝতে পারি নাই ম্যাম। অনেক ঠান্ডা স্বভাবের আমার ছেলে, অনেক শান্ত, মানে একটা কোনো কিছু আপনার কাছে যদি চায় সে এত ডিসেন্ট ভাবে চাবে ম্যাম, যে আপনি তাকে যদি বুঝায় বলেন যে বাবা এখন হচ্ছে না, পরে দিব, সে সেটা খুব শান্তভাবে মেনে নিত। ঠিক এই আন্দোলনের বিষয়টাও এমনই ছিল, যে ওর বাবা যেতে অনুমতি দিচ্ছে না, সে সেটা খুব শান্তভাবে মেনে নিছে। কিন্তু শেষ পর্যন্ত তার এত কষ্ট, মানে সে নিজেকে আর লিখেই তো গেছে যে আমি আর আটকে রাখতে পারছি না নিজেকে, যে তোমাদের কথা অমান্য করতে পারতেছি না, আবার নিজেকে আটকেও রাখতে পারতেছি না। আমি ম্যাম আরেকটা আপনাকে লাইন পড়ে শোনাই। ও এখানে লিখতে, আজ আমরা কি পরাধীনতার অন্ধকারে ভুগছি? নিজের মতামত প্রকাশের কোনো সুযোগ নেই, নিজের অধিকারটা পর্যন্ত আমরা আদায় করতে পারি না। আজকের এই দিনটা দেখার জন্য লাখো শহীদরা তাদের রক্তের বিনিময়ে এই দেশটাকে স্বাধীন করেছিল। এই প্রশ্নের জবাব আমি কার কাছে পাবো? ও লিখে গেছে এগুলা। সে শুধুমাত্র যারা আন্দোলন করতেছে তাদেরকে ফিল করে নাই, যারা দেশটাকে স্বাধীন করে গেছে তাদেরকেও ফিল করছে, যে তারা তাইলে তাদের যে আত্মত্যাগটা ছিল, তাহলে সেটা সেই জিনিসটা কোথায় এখন? এর সাথে ম্যাম আরো লিখেছে, সময় হয়েছে এখন পরাধীনতার অন্ধকার থেকে বের হয়ে আসা, নিজের অধিকার আদায় করার। মানে এত সুন্দর করে যে ও গুছায় যে কিভাবে ওর চিঠিগুলা নিয়ে একটা বই করা উচিত অবশ্যই আমাদের, এবং স্মৃতি হিসেবে ওর মানে দেশের জন্য যে এত ভালোবাসা, ওর জন্য অবশ্যই কিছু একটা স্মৃতি হিসেবে করা উচিত, যে এতটুকু ছেলে এত আবেগ, এবং ও জীবন দেওয়ার জন্যই বের হয়ে গেছে। জি ম্যাম, আজকে সে ডিটারমাইন্ড ছিল, যদি ফিরে আসি স্বাধীনতা নিয়ে ফিরে আসবো, নয়তো না। এই ওর এই লেখা, এই চিঠিগুলা দেখে এটাই বোঝা যায় যে সে পুরা ডিটারমাইন্ড ছিল যে আমার হইলে স্বাধীনতা লাগবে, আর নয়তো যদি স্বাধীনতা না পাই, সেজন্য যদি নিজের জীবন বিপন্ন করতে হয়, তাহলে সেটা সে মেনে নিয়ে এই ঘর থেকে বের হয়েছে। কারণ চাবির ব্যাপারটা দেখে বোঝা যায় এটা একটা সিমটম। তারপর তার লেখা চিঠিটা, যে সে আমাকে ইন্ডিকেট করে গেছে যে তুমি মেন্টাল প্রিপারেশন নিয়ে থাকো, যে আমি যদি ফেরত আসি তাহলে তো আসলাম, আর যদি না ফিরে আসি তাহলে তুমি কষ্ট না পেয়ে গর্বিত হয়ে, ওই গর্বিত হয়ে কথাটার মানে কি, যে আমি দেশের জন্য যদি না ফেরত আসি তাহলে আমি দেশের জন্য আমার জীবনটাকে বিলাই দিয়ে গেলাম, তুমি গর্বিত হয়েও। এটাই তো। এখন আপনি কি গর্বিত হচ্ছেন ওর কথা মতো? ম্যাম, কোনো মা কি চায় তার সন্তান শহীদ হয়ে আসুক আর সেই মা গর্বিত হোক? একটা মায়ের কাছে তার সন্তান সর্বোচ্চ দামি। যদি একজন মাকে বলেন যে পৃথিবীর সবকিছু এক পাশে আর তোমার সন্তান এক পাশে, মা তো তার সন্তানটাকেই নিবে, তাই না? হ্যাঁ, তবে এটা অবশ্যই বলবো, যেহেতু আমার সন্তান দেশের জন্য জীবন উৎসর্গ করে গেছে, আমাদের বলে গেছে, ওর কথা মানতে হইলেও তো এটা বলবো যে হ্যাঁ, মৃত্যু তো একদিন হইতোই, হয়তো আরো পরে হইলে হয়তো, আজকে হয়েছে, কিন্তু আমার সন্তান দেশের জন্য যেহেতু করে গেছে। আপনার কোল হারালেন, মানে আপনার তো ঘর খালি হলো। আমার বুক খালি হয়ে গেল। ওকে গুলিটা করছে বুকে, আর আমার মনে হয় যে কলিজাটা ছিদ্র হয়েছে ম্যাম আমার, এবং
আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য একটা মৃত্যু সাজা। আমি এই সাজা ভোগ করে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন থাকবো, তারপর যখন মৃত্যু হবে তখন আমার সন্তানের সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা এর মধ্যে আপনাদের সাথে আর কেউ যোগাযোগ করেছে? মানে এগুলো আপনার বিভিন্ন মিডিয়াতে আপনাদের বক্তব্য দেখেছি, কথা হয়েছে। কিন্তু এই যে শহীদদেরকে মানে সঠিকভাবে সম্মান দেওয়ার জন্য কাজ করা, সেই জন্য আপনাদের কাছে কেউ যোগাযোগ করেছে কিনা বা এরকম কিছু হয়েছে কিনা আপনাদের সাথে? না, দুই একটা সংগঠন এসেছিল যে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তার এলাকায় কারা আহত নিহত হয়েছে এদের একটা নাম বিবরণী নেয়ার জন্য। এই এতটুকু মানে আসছে, মানুষ কাগজ নিয়ে গেছে এই। আর আপনার যারা সংবাদকর্মী ছিলেন, তারপর টিভি চ্যানেল থেকে যারা আসছিলেন, যেসব ভাইরা বোনেরা আসছিলেন, তারা আমাদের নিউজ গুলা তো দেখছেন, তারা আমাদের কথাগুলা মানুষ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছেন। এগুলো ম্যাডাম আরেকটা জিনিস দেখেন, হেলিকপ্টার থেকে তাদের উপর গুলি করা হয়, টিয়ার শেল ছোড়া হয়, শত শত শিশু, কিশোর, তরুণ, যুব সমাজ নিহত হয়। হাসপাতালগুলো মর্গে রয়েছে লাশের বন্যা। এছাড়াও আহত হয়েছে হাজার হাজার মানুষ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই রোগীদের চিকিৎসা দিতে ডাক্তাররা হিমশিম কাটছেন। অনেকেই চিরকালের জন্য পঙ্গু হয়ে গিয়েছে। শহীদদের মধ্যে আবু সাইদ, মুগ্ধ, এদের মৃত্যুগুলো মর্মান্তিক। মানে সে জানে যে আমি যদি যাই, হাত পায়ে গুলি লাগে, তো আমি এমন জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারি। তার জন্য ওই আন্দোলনকারীদেরকে আবার বলে গেছে, আমি যদি আমার হাত পায়ে যদি গুলি লাগে, আল্লাহর কাছে আমি দোয়া করি যে আল্লাহ আমার হাত পায়ে তুমি গুলি দিও না, আমাকে তুমি মৃত্যু দিও, যেন আমি হাত পায়ে গুলি না খেয়ে আপনার ওই পঙ্গু না হয়ে ঘরে বসে থাকি। মানে এইভাবে আন্দোলনকারীদেরকে বলছে। এবং আবার এখানেও আবার একটা লাইন লিখেছে যে এইসব ধামাচাপা দিতে কারফিউ জারি করে রেখেছে দেশব্যাপী। এছাড়াও সরকারের বিরুদ্ধে কেউ কথা বললে সরকার তাকে গুম করে দেয় কিংবা মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে রিমান্ডের নামে জানোয়ারের মতো অত্যাচার করা হয়। আরে এবং কি আপনার ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে মিথ্যা মামলায় গ্রেফতার করে তাকে রিমান্ডে অসহনীয়ভাবে অত্যাচার করা হয়। মানে একদম তার নামটা একদম খুব সুন্দর করে কিভাবে লিখছে, মানে কোথাও কাউকে বাদ দেয়নি। সবকিছু জেনে বুঝে মৃত্যুটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে ঘর থেকে বের হইছে। সে এটা ডিটারমাইন্ড ছিল যে আমি যদি ফিরে আসি তবে স্বাধীনতা, আর যদি ফিরে না আসি তাহলে আমার মৃত্যু। এইভাবে আমার এত ছোট যে এত কিছু বুঝে সে এত কিছু ফিল করতে, ম্যাম এটা আমি নিজেও ফিল করতে পারি নাই। আগের দিন থেকে আমার অনেক মন খারাপ লাগছিল, কিন্তু আমি বুঝতে পারি নাই যে আমার ছেলের জন্য, যে আমার ছেলে যে ঘর থেকে বের হবে বা এরকম একটা নিউজ, বা আমি যে হসপিটালে যেই দৃশ্যটা দেখছি এটা আমাকে দেখতে হবে, আমি এর জন্য প্রস্তুত ছিলাম না। এখানে ম্যাম আরো একটা কথা লিখেছে, এই আন্দোলন একটি রক্তক্ষয়ী আন্দোলনে পরিণত করেছে সরকার। একটি জীবনের মূল্য কোটি কোটি টাকার চেয়েও অনেক ঊর্ধ্বে। সরকার কি পারবে একটি জীবনকেও ফিরিয়ে দিতে? মানে ও সব জানতাছে, জানা সত্ত্বেও আমার বাবা নিজের জীবনটা উৎসর্গ করে দিয়ে আসছে এই মানুষের জন্য। আপনার ওই চিঠির শেষ লাইনটা যে লিখে গেছে যে যে অন্যের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিতে পারে সেই প্রকৃতিক মানুষ। এই কারণে সে এই কথাটা শেষে লিখে গিয়েছে।